তো এই পোটেনশিওমিটারের যে ব্যবহার, মূলত তিনটে ব্যবহার এখানে রয়েছে, সেই তিনটে জিনিস আমাদের জানতে হবে। প্রথম কথা হচ্ছে কোনো কোষের ইএমএফ আমরা পরিমাপ করতে পারি। একটা সেল দেওয়া আছে, ঠিক আছে, সেই সেলটার যদি তড়িৎচালক বল ই হয় এবং অভ্যন্তরীণ রোধ যদি আর হয়, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। তো আমরা এই সেলটার যদি ইএমএফ মাপতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পোটেনশিওমিটার ব্যবহার করব। এটা 1 নম্বর ব্যবহার। আচ্ছা, 2 নম্বর যে ব্যবহার, সেটা হচ্ছে কোনো কোষের দুটো এখানে যদি সেল আমরা ব্যবহার করি, এটা একটা E1 সেল, এখানে আমরা আর একটা সেল ব্যবহার করব E2। এই দুটো কোষের তড়িৎচালক বলের আমরা তুলনা করতে পারবো, অর্থাৎ পোটেনশিয়াল কম্পেয়ার ইএমএফ অফ টু সেল আর কি, কম্পেয়ার আমরা করতে পারি, কম্পেয়ার করতে পারি E1 আর E2, দুটো সেলের ইএমএফ আমরা এখান থেকে কম্পেয়ার করতে পারি। আর কি ব্যবহার আছে? আর হচ্ছে কোনো একটা সেলের অভ্যন্তরীণ রোধ, এই ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, এটাকে আমরা কি বলি না ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটাকে আমরা বলি ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা যেটা মনে রাখবো এখানে, পোটেনশিওমিটার হচ্ছে একটি যন্ত্র যার সাহায্যে খুব সূক্ষ্মভাবে আমরা কোনো কোষের বিভব প্রভেদ বা কোষের তড়িৎচালক বল আমরা পরিমাপ করতে পারি খুব সূক্ষ্মভাবে, খুব সঠিকভাবে মান মাপার জন্য আমরা এই পোটেনশিওমিটার ব্যবহার করব। এবং এই পোটেনশিওমিটারের মূলত যে তিনটি ব্যবহার এখানে রয়েছে, সেটা হচ্ছে কোনো কোষের ইএমএফ বা তড়িৎচালক বল মাপার জন্য, দুটো কোষের মধ্যে তড়িৎচালক বলের তুলনা করার জন্য, আর 3 নম্বর হচ্ছে কোনো কোষের অভ্যন্তরীণ রোধ পরিমাপ করার জন্য আমরা ব্যবহার করতে পারি। প্রথমেই বলেছি বিভব প্রভেদ মাপার জন্য আমরা ভোল্টমিটার ব্যবহার করি, কিন্তু সেক্ষেত্রে বিভব প্রভেদ মাপার জন্য, সঠিকভাবে মাপার জন্য, বা কোনো কোষের তড়িৎচালক বল সঠিকভাবে মাপার জন্য কিন্তু আমরা এই পোটেনশিওমিটার ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই পোটেনশিওমিটারটা কি না, পোটেনশিওমিটারটা হচ্ছে 10 মিটার বা ফিউ মিটার লম্বা একটা তার, এবং সেই তারের ক্রস সেকশনটা কি না, ক্রস সেকশনটা সমান, অর্থাৎ এখানে যা প্রস্থচ্ছেদ, আমি যদি এখানেও একটা পয়েন্ট নিই, তাহলে দুটো পয়েন্টের প্রস্থচ্ছেদ কিন্তু সমান হতে হবে। অর্থাৎ আমরা বলবো পোটেনশিওমিটার হচ্ছে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি তার, যার প্রস্থচ্ছেদ প্রতিটি বিন্দুতে সমান। তো আমরা ধরে নিচ্ছি এটা এ পয়েন্ট, আর এটাকে আমরা বি পয়েন্ট বলছি, এর মোট দৈর্ঘ্য আমরা বলছি এল। আচ্ছা, এবার এর সঙ্গে যদি আমরা একটা ব্যাটারি যোগ করে দিই, তো ব্যাটারিতে আমি এটাকে মাইনাস বললাম, এটাকে প্লাস বললাম, তাহলে এটা 0, এটা ভি ধরতে পারি, তাহলে এখানে 0 পড়বে আর এখানে ভি পড়বে। তাহলে এই এ বি, এই যে প্রান্ত, এর মধ্যে বিভব প্রভেদ কত না ভি, এবং এর দৈর্ঘ্য কত এল, তার মানে এল দৈর্ঘ্যের জন্য বিভব প্রভেদ হচ্ছে ভি। তাহলে একক দৈর্ঘ্যের বিভব প্রভেদ কত হবে, ভি বাই এল হবে। তো আমরা যদি এ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এইচ দূরত্বে সি বিন্দু নিই, তো সেই ভি এ সির জন্য যদি আমরা বিভব প্রভেদ বের করি, তাহলে সেক্ষেত্রে কত হবে না ভি বাই এল ইন্টু এক্স, ভি বাই এল ইন্টু এক্স। এই ভি বাই এলকে আমরা সাধারণত কে দ্বারা প্রকাশ করি, অর্থাৎ আমি এখান থেকে যে কোনো পয়েন্টের বিভব প্রভেদ বের করতে পারি। এক্স এর মান পরিবর্তন হলে এক্ষেত্রে আমি এই কে এর মান তো কনস্ট্যান্ট, ভি বাই এল, ভি হচ্ছে এই বির মোট বিভব আর এলটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটাকে আমরা কে বলছি, এই ভি বাই এলটাকে আমরা কে বলছি। এবার এখান থেকে ভিএসির মান আমরা কিন্তু বের করতে পারি। তো এই যে কে, এটাকে আমরা বলি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলি, বা বিভবের নতিমাত্রা বলি, আমরা এটা মনে রাখবো কে। তো তার মানে পোটেনশিওমিটার হচ্ছে একটা সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তার, যার প্রতি একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে এই ভি বাই এল, যেখানে আমরা দৈর্ঘ্যটা এল ধরে নিয়েছি। এখন আমরা এই
নীতির সাহায্যে বা এই পদ্ধতির সাহায্যে পোটেনশিওমিটারের সাহায্যে আমরা তিনটে কাজ এখান থেকে করব। প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে কোনো কোষের আমরা ইএমএফ বের করব। কোনো একটা সেলের আমরা ইএমএফ বের করব। ক্যালকুলেট, প্রথম যেটা আমরা করতে চাইছি ক্যালকুলেট ইএমএফ অফ এ সেল। কোনো একটা কোষের আমরা ইএমএফ বা তড়িৎচালক বল আমরা পরিমাপ করব। তো প্রথমে আমরা এটা বলছি, এটা একটা পোটেনশিওমিটার, তো এর সঙ্গে একটা ব্যাটারি আমরা যোগ করলাম। এটাকে আমরা বলছি ব্যাটারি। আচ্ছা, এর সঙ্গে আমরা একটা কোষ ব্যবহার করছি, একটা সেল ব্যবহার করছি, যে সেলটার তড়িৎচালক বল হচ্ছে কত, ই। সেই কোষের তড়িৎচালক বল কিন্তু আমরা এখান থেকে পরিমাপ করব। এবং এই কোষটার অভ্যন্তরীণ একটি রোধ রয়েছে, অভ্যন্তরীণ রোধটাকে আমরা বলছি ছোট। অ্যাকচুয়ালি পোটেনশিওমিটারের সাহায্যে আমরা কোনো কোষের তড়িৎচালক বল পরিমাপ করব, বিভব প্রভেদ না বলে আমরা এখানে তড়িৎচালক বল বলে এটাকে উল্লেখ করব। আচ্ছা, তো এখানে আরেকটা কী করতে হবে, এখানে একটা আমাদের জকি ব্যবহার করা হয়, গ্যালভানোমিটার। এখানে আমাদের একটা গ্যালভানোমিটার ব্যবহার করা হবে এবং সেই গ্যালভানোমিটারটা এর সঙ্গে এখানে কানেক্ট করা থাকবে, এটাকে আমরা বলছি জকি। তো প্রথমে আমাদের কি না, আমরা এই সেল যেটা নিয়েছি সেই সেলের ইএমএফ আমরা বের করতে চাইছি, ক্যালকুলেট ইএমএফ অফ সেল, অর্থাৎ এই সেলটার ইএমএফ আমরা বের করতে চাইছি। এটা কি, এটা হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারির এটা যদি আমরা 0 ধরি, এটা ভি ধরি, এটাও এই প্রান্তটা কত পড়বে, এটা 0 পড়বে আর এটা ভি পড়বে, তাহলে এখানেও 0 পড়বে। আর তাহলে এখানে কত হবে, এটা প্লাস আছে মানে এর সঙ্গে ই যোগ হলে এটাও তাহলে ই পড়বে, তাহলে এই প্রান্তটাও ই পড়বে আর কি। এখন আমরা ধরে নিচ্ছি এই এ বি এর মোট দৈর্ঘ্য হচ্ছে এল, আর এ বির মধ্যে বিভব প্রভেদ কত, না এ বির মধ্যে বিভব প্রভেদ ছিল ভি, তাহলে একক দৈর্ঘ্যে বিভব প্রভেদ কত হবে, ভি বাই এল হবে। আচ্ছা, এরপর আমরা এই যে এখানে গ্যালভানোমিটার ব্যবহার করেছি, সেই গ্যালভানোমিটারটা জকির সাহায্যে এই এ বি যে পোটেনশিওমিটার তার সেখানে যোগ করা আছে। এবার আমাদের কাজটা কী হবে, এই না জকিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে। এই এবি তারের আমি যদি এই দিকে নিয়ে আসি তাহলে কারেন্ট একটা পাবো, আবার এই দিকে নিয়ে গেলে কারেন্টটা উল্টো দিকে পাবো। তো এই জকিকে মুভ করাতে করাতে একটা নির্দিষ্ট পয়েন্ট পাবো যেখানে কিন্তু কারেন্টটা শূন্য হবে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট দেখা যাবে না। আমরা সেই পয়েন্টটাতে ফিক্সড করব। তো আমরা ধরে নিচ্ছি সেই পয়েন্টটা হচ্ছে এক্স দূরত্ব। কত দূর না, এ থেকে এক্স দূরত্বে সি বিন্দুতে আমি এই গ্যালভানোমিটার কারেন্টটা আমি 0 পাচ্ছি, এখানে কারেন্ট কত পাচ্ছি না 0 পাচ্ছি। তখন সেই পয়েন্টটাকে আমরা বলি নাল পয়েন্ট, বা বাংলাতে আমরা যেটাকে আমরা বলি নিস্পন্দ বিন্দু। তো নিস্পন্দ বিন্দু হওয়ার অর্থ হচ্ছে এই গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট শূন্য। কারেন্ট কেন শূন্য না, এখানে এ আর সির মধ্যে বিভব প্রভেদ যা, আর এই অংশের মধ্যে বিভব প্রভেদ, এখান থেকে এখানে বিভব প্রভেদ যা, এখান থেকে এই অংশের বিভব প্রভেদ একই। তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এই ব্রাঞ্চের মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কারণ বিভব প্রভেদ শূন্য হলে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তো আমরা যদি এই সেলটার ইএমএফ আমরা বের করতে চাই, তাহলে আমাকে প্রথমে এই সার্কিটটা আঁকতে হবে। এই সার্কিটটা আঁকার পর আমরা প্রথমে এই নাল পয়েন্টটা বের করে নেব যে কত দূরত্বে, তারপর একক দৈর্ঘ্যের বিভব প্রভেদ হচ্ছে কত, এই ভি বাই এল। তাহলে এক্স দূরত্বে কত হবে, ইন্টু এক্স, এটা কার সঙ্গে সমান হবে না এই এ আর সি এর মধ্যে বিভব প্রভেদ যা, সেটা হচ্ছে এই এর বিভব প্রভেদের সঙ্গে সমান, আর এই অংশের বিভব প্রভেদ কত ই, তাহলে এটা ইর সঙ্গে সমান হবে। এখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাবো এল ইন্টু ই বাই ভি। তাহলে এই সার্কিটটা ডিজাইন করে আমরা কোনো একটা কোষের ইএমএফ বের করতে পারি, এখান থেকে খুব সহজেই আমরা এটা বের করতে পারি। আচ্ছা, নেক্সট যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে দুটো নেক্সট যে কাজটা আমরা করব সেটা হচ্ছে কম্পেয়ার ইএমএফ অফ সেল।
দুটো সেলের আমরা ইএমএফ বা তড়িৎচালক বলের তুলনা করব, সেক্ষেত্রে কিন্তু আমরা পোটেনশিওমিটার ব্যবহার করি। তাহলে সার্কিট ডিজাইনটা প্রথমে আমি এটা একটা পোটেনশিওমিটার নিলাম, এর সঙ্গে একটা ব্যাটারি যোগ করে দিলাম। আচ্ছা, তারপর আমি একটা এখানে সেল ব্যবহার করলাম, এখানে একটা চাবি ব্যবহার করলাম, আর একটা সেল এখানে ব্যবহার করলাম। এইখানে একটা গ্যালভানোমিটার আমি ব্যবহার করেছি, করে এইখানে এটা জকির সাহায্যে এই গ্যালভানোমিটারের সঙ্গে এই পোটেনশিওমিটারের সঙ্গে গ্যালভানোমিটার যোগ করে দেওয়া হবে। তো আমরা ধরে নিচ্ছি এই সেলটির তড়িৎচালক বল হচ্ছে E1, আর এই সেলটির তড়িৎচালক বল E2। এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে আমরা ধরে নিচ্ছি R2, আর এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে R2। এটা হচ্ছে চাবি K1 আর এটা হচ্ছে চাবি K2। এটা 0, এটা V, তারপরে এখানে V পড়বে, আর এখানে কত পড়বে না 0 পড়বে। এটা একই রকমভাবে একটা গ্যালভানোমিটার লাগিয়েছি। তাহলে এটা হচ্ছে কি না, দুটো সেলের ইএমএফ যখন তুলনা করতে বলবে, কম্পেয়ার অফ ইএমএফ অফ টু সেল, দুটো সেলের যখন তড়িৎচালক বলের তুলনা করতে বলবে, তখন কিন্তু আমরা এরকম একটা সার্কিট প্রথমে বানিয়ে নেব। এবার আমাদের কাজটা কি, এবার আমাদের প্রথমে কাজটা হচ্ছে প্রথমে আমাদের ওই K1 যে চাবিটি আছে সেটাকে আমাদের ক্লোজ করতে হবে। অর্থাৎ এই K1 চাবিটাকে আমাদের কী করতে হবে, ক্লোজ করতে হবে। তো K1 যদি চাবি ক্লোজ করি তাহলে এখান থেকে একটা তড়িৎ প্রবাহ যাবে, কিন্তু এই K2 চাবি খোলার জন্য এখানে কিন্তু কোনো রকম প্রবাহ যাবে না। তো K1 চাবি যদি আমরা ক্লোজ করে দিই, K1 চাবিটি যদি আমরা ক্লোজ করে দিই তাহলে এখান থেকে কারেন্ট যাবে, কিন্তু এখানে কোনো কারেন্ট যাবে না। এইবার আমরা কি করব, K1 চাবিটা ক্লোজ করার পর এইখানে এই জকিটাকে ঘুরে ঘুরে দেখব যে কোন ক্ষেত্রে নিস্পন্দ বিন্দু আমরা পাবো। জকিকে ঘুরে ঘুরে দেখব, দেখতে দেখা যাবে একটা নির্দিষ্ট পয়েন্টে এ থেকে এক্স দূরত্বে সি বিন্দুতে আমরা ওই নিস্পন্দ বিন্দু পেয়েছি। অর্থাৎ এক্ষেত্রে কোনো কারেন্ট আমরা গ্যালভানোমিটারে পাবো না। অর্থাৎ এক্ষেত্রে আই ইজিক্যাল টু আমরা কত বলবো, 0 বলবো। তো আমি ধরে নিচ্ছি এই দূরত্বটা হচ্ছে কত না L1 বলছি। তাহলে সেক্ষেত্রে এই এবির মোট বিভব প্রকৃতি কত ছিল, V ছিল। এই দৈর্ঘ্যটা কত ছিল, L ছিল, মোট দৈর্ঘ্য L ছিল। তাহলে V বাই L, তাহলে এই L1 এর জন্য বিভব প্রকৃতি কত হবে, ইন্টু L1। তো সেটা কার সঙ্গে সমান হবে, V বাই L ইন্টু L1। এটা ইজিক্যাল টু এই তড়িৎচালক বল E1 এর সঙ্গে সমান হবে। এটাকে আমরা 1 নম্বর নাম বলছি এখানে। এখন কিন্তু এই E2টা সার্কিটের মধ্যে নেই, কারণ এটা তো খোলা। K1টা ক্লোজ করেছি, K2টা খোলা আছে। তাহলে এখানে লিখে দিতে উচিত যে K2 হচ্ছে ওপেন আছে, K2 খোলা। তাহলে K1 ক্লোজ আর K2 ওপেন। তাহলে সার্কিটের মধ্যে এইটা থাকলো, এখান থেকে কারেন্ট যাবে। এবার কারেন্ট গেলে আমাকে গ্যালভানোমিটারটা ঘুরে ঘুরে দেখতে হবে কোথায় নিস্পন্দ বিন্দু পাচ্ছি। যেখানে নিস্পন্দ বিন্দু পাচ্ছি সেখানে ফিক্সড করলাম, করে আমি এখান থেকে L1 এর মানটা বের করলাম। এটাকে আমি 1 নম্বর বললাম। আচ্ছা, এরপর হচ্ছে K2টাকে ওপেন করে দাও, K2টাকে ওপেন, এটাকে ওপেন করে দিলাম। এই চাবিটাকে সরি K2টাকে ক্লোজ, K2টাকে ক্লোজ করলাম, K2টাকে ক্লোজ করলাম, আর K1টাকে ওপেন করলাম। অর্থাৎ এটাকে খোলা থাকলো আর এটাকে আমি ক্লোজ করে দিই। তাহলে সেক্ষেত্রে এই সার্কিটটা এর মধ্যে থাকবে, কিন্তু এটা তখন কাট হয়ে যাবে। তো সেক্ষেত্রেও একই রকমভাবে আমরা ধরে নিচ্ছি যে দ্বিতীয় ক্ষেত্রে নিস্পন্দ বিন্দু যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে L2। প্রথম ক্ষেত্রে নিস্পন্দ বিন্দু পেয়েছিলাম L1, দ্বিতীয় ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যটা পেলাম কত, L2। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কত, V বাই L ইন্টু L2। সেটা কার সঙ্গে সমান হবে না E2-র সঙ্গে সমান। এটাকে আমরা 2 নম্বর নাম বলবো। এবার যদি আমরা এখান থেকে 1/2 করে দিই তাহলে কি পাবো আমরা এখান থেকে, E1 বাই E2, E1 বাই E2, E1 বাই E2 সমান হচ্ছে L1 বাই E2। তাহলে এই ইকুয়েশনের সাহায্যে কিন্তু আমরা দুটো কোষের তড়িৎচালক বলে তুলনা করতে পারি। আবার এখান থেকে আর একটা জিনিস আমরা করতে পারি, যদি একটা সেলের ইএমএফ আমরা জানি তাহলে আর একটা সেলের কিন্তু ইএমএফ আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে একটা সেলের ইএমএফ যদি দেওয়া থাকে তাহলে অপর সেলের ইএমএফ আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে দুটো সেলের ইএমএফ যদি কম্পারিজন করতে বলে, তুলনা করতে বলে, তাহলে প্রথমে আমাকে সার্কিট বের করতে হবে। প্রথমে এই সার্কিটটাকে আমাকে ক্লোজ করতে হবে, এটা ওপেন রেখে নিস্পন্দ বিন্দু বের করলাম, এবং সেই নিস্পন্দ বিন্দুর দৈর্ঘ্যটা কত, L1 করে একটা ইকুয়েশন পেলাম।
দ্বিতীয় ক্ষেত্রে এটাকে খোলা রেখে এটাকে ক্লোজ করব, সেক্ষেত্রে দৈর্ঘ্যটা L2 পেলাম। করে দুটো ইকুয়েশনকে ভাগ করে দিলে আমরা একটা সহজে পদ্ধতিতে ইএমএফ আপটা আমরা এখান থেকে কী করতে পারি, ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, নেক্সট এখানে আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে কোনো কোষের অভ্যন্তরীণ রোধ আমরা বের করতে চাইছি। আমরা কি ক্যালকুলেশন করতে চাইছি না, ক্যালকুলেট ইন্টারনাল রেজিস্ট্যান্স। আমরা কি করতে চাইছি না, আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করতে চাইছি, একটা কোষের যে অভ্যন্তরীণ রোধ হয় সেটা বের করতে চাইছি। তার জন্য তাহলে প্রথমে আমাকে ছবিটা আঁকে নিতে হবে। তাহলে এটা আমার একটা পোটেনশিওমিটার, এর সঙ্গে একটা ব্যাটারি যোগ করতে হবে। এইটা এখানে আমি একটা সেল ব্যবহার করেছি, এখানে আমি একটা সেল ব্যবহার করেছি, সেই সেলটার একটা নির্দিষ্ট রোধ আছে। না, এটাকে আমরা সরাসরি কানেক্ট না করে এটা হলো। আচ্ছা, এরপর এর সঙ্গে সমান্তরাল সমবায়ে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করছি, মানে একটা চাবি আমরা ব্যবহার করছি। এই গ্যালভানোমিটারটা জকির সাহায্যে এই AB যে পোটেনশিওমিটার তার সঙ্গে যুক্ত। এটা 0, এটা B, এটা আমি ব্যাটারি বলছি, তাহলে এখানে 0 পড়বে আর এখানে কত পড়বে, V পড়বে। তার মানে AB এই তারটার মোট দৈর্ঘ্য যদি L হয় তাহলে এদের মধ্যে বিভব প্রভেদ কত, V। তাহলে এই কোষটার তড়িৎচালক বল আমরা E বলছি, আর এর অভ্যন্তরীণ রোধ কত বলছি না, ছোট r বলছি। আর এই বাইরের যে রেজিস্ট্যান্সটা আমরা নিয়েছি আর এখানে একটা চাবি আমরা ব্যবহার করছি। তো এটা হচ্ছে কি না, আমরা একটা কোষের তড়িৎচালক বল আগে নির্ণয় করেছি, এখন আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করবো, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ। তাহলে এই যে সেলটা তার তড়িৎচালক বল হচ্ছে E আর এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে R। এই R এর মানটা আমরা বের করতে চাইছি। তো প্রথমে আমরা কি করব, তাহলে A আর B এর মধ্যে বিভব প্রভেদ পেয়েছি, এখানে সেল ব্যবহার করেছি, তার অভ্যন্তরীণ রোধ হচ্ছে R। এই R এর মানটাই আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে। তো প্রথমে আমি কি করব না, প্রথমে কেটাকে আমি ওপেন রাখলাম। তো কেটাকে যদি আমি ওপেন রাখি তাহলে এই অংশটা এখানে খোলা থাকলো, এইটা কিন্তু সার্কিটের মধ্যে থাকবে। এরপর আমি গ্যালভানোমিটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখব, ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে একটা নির্দিষ্ট পয়েন্ট পাবো, সেই পয়েন্টটা হচ্ছে এক্স বিন্দু। আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে L1 দূরত্বে একটা নির্দিষ্ট পয়েন্ট। আমরা সেটাকে কত বলছি, L বলছি, L বলছি, যে এক্স নয় L দূরত্বে, অর্থাৎ এ থেকে L দূরত্বে আমি এইখানে সি বিন্দুতে নিষ্পন্দ বিন্দুটা বলেছি। এটা কোথাও কোথাও এক্সও ধরেছে, এক্স ধরেও ক্যালকুলেশন করেছে, এল ধরেও ক্যালকুলেশন করেছে, এল ধরেছে। তাহলে এল দূরত্বে আমি সি বিন্দুতে নিষ্পন্দ বিন্দুটা পেয়েছি। তাহলে একই রকম ফর্মুলা আমরা কী পাবো, V/L ইন্টু ছোট এল, এটা ইজিক্যাল টু হচ্ছে, সরি, এটা ইজিক্যাল টু কার সঙ্গে সমান হবে, ক্যাপিটাল ই, এই তড়িৎচালক বলের সঙ্গে সমান হবে। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। আচ্ছা, এরপর যদি আমরা এই কেটাকে ক্লোজ করে দিই, এই কেটাকে যদি ক্লোজ করে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে, আবার সেক্ষেত্রে তখন কিন্তু এই দুটো সার্কিট এর সঙ্গে যোগ হয়ে গেল, এবং তখন আমাকে গ্যালভানোমিটার আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে কোথায় নিষ্পন্দ বিন্দু পাচ্ছি। এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো, দেখা গেল এই পয়েন্টটা এরকম একটা পয়েন্টে পাচ্ছি আমি। তো সেই দূরত্বটাকে আমি এল প্রাইম বলবো, এটাকে আমি এল বলছি। তো তখন আমি নিষ্পন্দ বিন্দু পেয়েছি কত, এল প্রাইম দূরত্বে। তাহলে প্রথমে আমি নিষ্পন্দ বিন্দু পেয়েছি কোথায়, এলে, দ্বিতীয় ক্ষেত্রে নিষ্পন্দ বিন্দু পাচ্ছি কোথায়, এল প্রাইমে। তাহলে একই রকমভাবে V/L ইন্টু এল প্রাইম ইজিক্যাল টু, তাহলে কত হবে, মোট তড়িৎচালক বল ই। কিন্তু এইটা এখানে ক্যাপিটাল ই লেখা যাবে না। কেন লেখা যাবে না, কারণ যখন আমরা এখানে গ্যালভানোমিটার কারেন্ট 0 বলছি তখন এটা একটা ক্লোজ সার্কিট, এটা তো আর ক্লোজ নেই, এটা তো এটা তো ওপেন নেই, এটা ক্লোজ হয়ে গেছে। তার মানে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো সেই কারেন্টটা যদি আই হয়, এর মধ্যে কারেন্টটা 0, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এই যে ক্লোজ সার্কিট এর মধ্যে কারেন্টটা কিন্তু 0 নয়। তাহলে এর মধ্যে যদি কারেন্ট 0 না হয় তাহলে এই রেজিস্ট্যান্সের একপাশে একটা ভোল্টেজ ড্রপ খাবে, সেই ড্রপটা কত হবে, IR হবে। তার মানে এখন তড়িৎচালক বলটা কিন্তু ই হবে না, ই মাইনাস IR।
এইটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যখন আমি চাবিটাকে এখানে খোলা ছিল সেক্ষেত্রে এখানে কোনো কারেন্ট পাচ্ছিলাম না, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি চাবিটাকে ক্লোজ করে দিচ্ছি এখানে কারেন্ট জিরো, কিন্তু এইখানে কারেন্ট জিরো, এই যে সার্কিটটাতে, তাহলে সেই সার্কিটটা কত হবে না, যদি আই হয় তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে, আই আর হবে, তাহলে ই মাইনাস আই আর হবে। তো এখন আমরা যেটা এখান থেকে বের করবো সেটা হচ্ছে ভি বাই এল ইন্টু এল প্রাইম সমান ই বাই এই আইয়ের মানটা আমরা কত ধরবো না, আইয়ের মান হচ্ছে ই বাই আর প্লাস আর, এখানে মোট তড়িৎ চলাবল কত ই, আর এই রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে ছোটো আর, তাহলে মোট রেজিস্ট্যান্স কত হবে আর প্লাস আর ইন্টু ছোটো আর। তো এখান থেকে যেটা আমরা বের করতে পারি সেটা হচ্ছে ভি বাই এল ইন্টু এল প্রাইম সমান, এখানে যদি আমরা কাটাকাটি করে এটা একটু কমন নেই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ই ইন্টু আর, ই ইন্টু আর বাই আর প্লাস আর, ই ইন্টু আর বাই আর প্লাস আর, এইটা আমরা পাবো। এটাকে আমরা 2 নম্বর নাম দিই। এরপর আমাদের কি কাজ করতে হবে না, ওই 1/2 আমরা করে দেবো। এরপর আমরা কি করব, এই 1/2 এই 1 নম্বর সমীকরণ বাই 2 নম্বর সমীকরণ যদি আমরা করে দিই তাহলে L1 বাই এল প্রাইম, এখানে আমরা কত ধরেছি, এখানে এল ধরেছি এল প্রাইম ধরেছি, তার মানে এল বাই এল প্রাইম একটা রিলেশান আমরা পেয়ে যাবো। সেটা কত রিলেশান পাবো না, আর প্লাস আর বাই আর, আর প্লাস আর বাই আর, আমরা এই রিলেশানটা পাবো আর কি, আর প্লাস আর বাই ক্যাপিটাল আর প্লাস আর বাই ক্যাপিটাল আর, এই রিলেশানটা পাবো। তো এই যে রিলেশানটা এখান থেকে আমরা পাবো 1/2 যদি আমরা করে দিই এইটা পাবো। তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেই এখান থেকে আমরা এই ছোটো আরের মানটা পেয়ে যাবো। কী করে পাবো, এটা যদি আমরা একটু মুছে দিই, এল বাই এল প্রাইম সমান 1 প্লাস আর বাই আর, তো এখান থেকে এল বাই এল প্রাইম মাইনাস 1 ইজিক্যাল টু আর বাই আর, বা আর ইজিক্যাল টু এল বাই এল প্রাইম মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে আমি প্রথমে ওই এল এর মানটা বের করবো, তারপরে এল প্রাইমের মান বের করবো, আর এর মান আমি জানি সার্কিটে, তো এখান থেকে আমি আর এর মানটা কিন্তু বের করতে পারি। তার মানে মূল বক্তব্য হচ্ছে পোটেনশিওমিটার যেটা ছিল তার সাহায্যে আমরা এখানে 3টে কাজ করলাম। এক হচ্ছে সেলের ইএমএফটা বের করলাম, দুটো সেলের ইএমএফ তুলনা করলাম, আর একটা হচ্ছে কোনো একটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা কী করে মাপতে হয় সেটা আমরা ইকুয়েশনের সাহায্যে বের করলাম।